যেদিন থেকে সুরজিৎ মোহিনীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে সেদিন থেকে সুরজিতের বড় বৌদি অর্থাৎ বাড়ির বড় বউ কাজল মোহিনীর উপর নজর রাখতে শুরু করে। সারাদিনের মধ্যে যতটা সম্ভব কাজল তার ছোট জায়ের উপর নজর রাখে, কিন্তু মোহিনী খুবই শান্তশিষ্ট, সরল এবং ভদ্র সভ্য মেয়ে ছিল। প্রথম দিন থেকেই সে সবার সাথে খুবই ভদ্রভাবে আচরণ করে, কিন্তু তবুও কাজল তার ছোট জাকে বিশ্বাস করতে পারে না। মেয়েটাকে দেখে আমার একেবারে নেকু ষষ্ঠী মনে হচ্ছে, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। ঠিক আমার দেওরটাকে ফাঁসিয়ে বিয়ে করে নিল, কিন্তু মেয়েটা এত ভদ্র সাজার নাটক করছে কেন কি জানি। আমাকে ওর উপর নজর রাখতে হবে। আমার মনে হয় ও এই বাড়ির কর্ত্রী হতে চাইছে, কিন্তু আমার জায়গাটা এই বাড়িতে কেউ কখনোই নিতে পারবে না। আসলে সুরজিতের যখন মাত্র 13-14 বছর বয়স ছিল তখনই সুরজিৎ এবং রণজিতের বাবা মা মারা যায়। তখন থেকেই সুরজিৎ তার বড় দাদা এবং বৌদির কাছেই মানুষ হয়। আর যেহেতু সংসারে শ্বশুর শাশুড়ি ননদ কেউ না থাকায় কাজল সেই বাড়িতে নিজেকেই কর্ত্রী বলে মনে করে। আর ছোট দেওরের বিয়ের পর সে নিজেকে শাশুড়ি মা বলে মনে করতে শুরু করে। যে কোনো ছোট বড় বিষয়ে সে তার ছোট জায়ের উপর বিধিনিষেধ আরোপ করতে থাকে। এমনই একদিন, কি হলো, তুমি এত সকাল সকাল রান্নাঘরে এলে কেন? তোমাকে কেউ রান্নাঘরে আসতে বলেছে? না মানে এখন তো আমিও এই বাড়ির বউ, তাই তোমার সাথে সাথে আমারও এই বাড়ির কাজকর্ম করা উচিত। তুমি একা একা রান্না করবে আর আমি বসে থাকবো, এটা কি হতে পারে? তাই আমি তোমাকে হেল্প করতে এলাম। দাও, আমি সবজিগুলো কেটে ধুয়ে দিচ্ছি। এই বলে মোহিনী সবজিগুলো একে একে কেটে নেয়। সবজি কাটার পর সে খুব ভালো করে সবজিগুলো ধুয়ে বেসিনের পাশে রেখে দেয়। কিন্তু এতক্ষণ ধরে কাজল খুব ভালো মতো মোহিনীকে লক্ষ্য করার পর বলে, আরে তুমি সবজিগুলো মাত্র 2-3 বার করে ধুলে কেন? তুমি জানো না আজকাল বাজারে সবজিতে কত সার কীটনাশক দেওয়া থাকে? ভালো করে সবজিগুলো অন্তত 10 বার করে ধুয়ে ফেলো। আমার রান্নাঘরে এসে কাজ করতে চাইলে আমার মতো করেই কাজ করতে হবে। শুধুমাত্র লোক দেখানোর জন্য কাজ করতে চাইলে এখানে আসার দরকার নেই। এই শুনে মোহিনী আবার সবজিগুলো ধুতে শুরু করে। আর কাজল রুটি বানাতে বানাতে বারে বারে তার ছোট জায়ের দিকে তাকাতে থাকে। কিন্তু মোহিনীর দিকে তাকিয়ে তাকিয়ে রুটি সেঁকতে গিয়ে হঠাৎই একটা সময় কাজলের হাত পুড়ে যায়। উফ বাবা গো, তোমার পেছনে বকতে বকতে আমার হাতটাই পুড়ে গেল। কি দেখেছে আমার দেওরটা তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো? তুমি তো সেরকম কোনো কাজই পারো না দেখছি, সব আমাকে বলে বলে করাতে হচ্ছে। বড় জায়ের কথা শুনে মোহিনী মুখে কোনো শব্দ করে না, কারণ মোহিনী তার বড় জাকে খুবই শ্রদ্ধা করে। একদিন বিকেল বেলা মোহিনী একা একা বারান্দায় তাকিয়ে রাস্তার লোকজনকে দেখতে শুরু করে। বাইরের দিকে তাকিয়ে সে এক মনে কিছু একটা ভাবতে থাকে, কিন্তু যা দেখে কাজল বলে, কি ব্যাপার? তখন থেকে দেখছি তুমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে বাইরের দিকে তাকিয়ে আছো। রাস্তা দিয়ে তো অনেক ছেলেরাই হেঁটে হেঁটে যাচ্ছে, আর তোমার দিকে উকি মেরে তাকিয়ে তাকিয়ে চলে যাচ্ছে। তুমি এরকম সেজে গুজে এখানে দাঁড়িয়ে আছো কেন? না না দিদি, আসলে আমার খুব মন খারাপ করছিল। আজকে আমার বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। একা একা ভালো লাগছিল না বলে তাই আমি একটু বারান্দায় এসে দাঁড়ালাম। না না, এরকম ভাবে বারান্দায় দাঁড়িয়ে থাকতে হবে না। মন খারাপ করছে যখন নিজের ঘরে বসে মন খারাপ করো। এত বছর বিয়ে করে আমি এই বাড়িতে এসেছি, কখনো এরকম বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার লোকজনকে দেখিনি। এতে পাড়ার লোকেরা খারাপ বলবে। আচ্ছা দিদি, আমি কি একটু আমার মায়ের বাড়ি থেকে ঘুরে আসবো? বেশিক্ষণ থাকবো না, 2-1 ঘন্টার মধ্যেই আমি বাড়ি ফিরে চলে আসবো। মাও বারবার ফোন করে বলছে বাড়িতে যাওয়ার কথা। আমি সুরজিৎকে জিজ্ঞাসা করেছি, কিন্তু ও বলল তোমাকে জানিয়ে তারপরেই যেতে। এমন কথা শুনে কাজলের মনে মনে তার ছোট জায়ের উপর খুব সন্দেহ হয়। এতক্ষণ ধরে জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে বাইরের ছেলেগুলোকে দেখছিল। আমি খুব ভালো মতোই দেখতে পাচ্ছি শঙ্কর তখন থেকে আমাদের বারান্দার দিকেই হা করে তাকিয়ে আছে। আবার এখন মোহিনী বলছে মায়ের বাড়িতে যাবে, তাও আবার 2-3 ঘন্টার জন্য। আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই কারো সঙ্গে দেখা করতে যাচ্ছে, কিন্তু এখন তো আমি ওর সাথে কোথাও যেতেও পারবো না। আমার ছোট ছেলেটার খুব শরীর খারাপ। কিছুক্ষণ মনে মনে চিন্তা ভাবনা করার পর কাজল বলে, মায়ের বাড়িতে যাবে যখন, তাহলে দুপুরে খাওয়া দাওয়া করেই তো বেরিয়ে যেতে পারতে। সন্ধ্যার মধ্যে তাহলে বাড়ি ফিরে চলে আসতে পারতে। তোমার তো দেখছি কোনো সময় জ্ঞান নেই। একটু বাদেই তো সন্ধ্যা নামবে। সন্ধ্যাবেলা এরকম বাড়ির বৌদির একা একা বাইরে যেতে নেই। তুমি এক কাজ করো, আমার বড় ছেলেটাকে তোমার সঙ্গে করে নিয়ে যাও, আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি। এই বিট্টু, বিট্টু,
তাড়াতাড়ি এদিকে আয় তো। মোহিনী তার বড় জায়ের কথা শুনে কোনো রকম আপত্তি করে না। অন্যদিকে কাজল তার বড় ছেলে বিট্টুকে রেডি করাতে শুরু করে। আসলে কাজলের দুটো ছেলে ছিল। বড় ছেলে বিট্টুর বয়স ছিল 10 বছর আর ছোট ছেলে বাবলু ছিল মাত্র 2 বছর বয়সী। শোন, তোকে কিন্তু তোর কাকিমণির সঙ্গে এমনি এমনি পাঠাচ্ছি না। তোর কাকিমণি কোথায় যাচ্ছে, কাদের বাড়িতে যাচ্ছে, কার সাথে দেখা করছে, কি কি কথা বলছে সব কিন্তু আমাকে বাড়িতে এসে বলবি। খুব ভালো মতো কাকিমণির উপর নজর রাখবি কিন্তু। এভাবেই কাজল বিট্টুকে খুব ভালো মতো সমস্ত কিছু বুঝিয়ে তার ছোট জায়ের সঙ্গে পাঠিয়ে দেয়। দেখতে দেখতে এভাবেই 2-3 ঘন্টা কেটে যায়, কিন্তু মোহিনী বাড়িতে ফিরতে একটু লেট করে। তাই কাজল আবার মোহিনীকে খুঁটিয়ে খুঁটিয়ে নানান রকম প্রশ্ন করে। শুধু তাই নয়, কাজল তার ছেলেকেও আলাদা করে নানান রকম আবোল তাবোল প্রশ্ন করে। এই বিট্টু, তোর কাকিমণি ওই বাড়িতে গিয়ে কাউকে কোনো টাকা পয়সা কিংবা উপহার দিয়েছে দেখেছিস? যাওয়ার সময় তো দেখলাম ওর ব্যাগটা কেমন যেন ফোলা ফোলা মনে হচ্ছিল। ব্যাগে করে কি নিয়ে গিয়েছিল বলতে পারবি? কাকিমণির ব্যাগেতে 2টো জলের বোতল ছিল, আর কাকিমণি কাউকে টাকাও দেয়নি, বরং কাকিমণির মা বাবা আমাকে অনেক টাকা দিয়েছে। এই দেখো, আর ওরা আমাকে অনেক চকলেট, খাবার, অনেক কিছুই কিনে দিয়েছে। এভাবেই দেখতে দেখতে সময় কাটতে থাকে, কিন্তু দিনের পর দিন কাজল যেন তার ছোট জায়ের উপর আরো বেশি করে নজর রাখতে শুরু করে। এরই মধ্যে একদিন মোহিনীর সঙ্গে তার বাবা মা দেখা করতে আসে। মোহিনী খুশিমনি রান্নাঘরে গিয়ে তার বাবা মায়ের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে শুরু করে, কিন্তু কাজলও পিছু পিছু রান্নাঘরে চলে যায় আর তার ছোট জায়ের উপর নজর রাখে। আরে, এতটা বিস্কুট নিমকি দেওয়ার কি দরকার? তুই কি 1 প্যাকেট বিস্কুট নিমকি সব তোর বাবা মাকে খাইয়ে দিবি? একটু পরে আমরা যখন চা খাবো তখন তো বিস্কুট নিমকি লাগবে, অল্প করে দে, তা না হলে অসুবিধা হয়ে যাবে। না না দিদি, কৌটোতে বেশি বিস্কুট কিংবা নিমকি ছিল না, তুমি চিন্তা করো না, আমার বাবা মা এত কিছু খাবে না। কিন্তু তবুও যেহেতু প্রথমবার আমার বাড়িতে এসেছে, তাই ওনাদের সামনে তো কিছু খাবার দিতেই হবে। এভাবেই প্রতিটা বিষয়ের ক্ষেত্রেই কাজল দৃষ্টি নিক্ষেপ করতে থাকে। মাঝে মধ্যে মোহিনীর রাগ হলেও সে তার বড় জায়ের মুখের উপর কোনো কথা বলতে পারে না, কারণ মোহিনী খুব ভালো করেই জানে সুরজিৎ তার বড় বৌদিকে মায়ের চোখেই দেখে। তাই মোহিনী কখনোই তার বড় জাকে অসম্মান করতে চায় না, আর নাইবা সে সুরজিতের কাছে তার বড় জায়ের নামে কোনো রকম অভিযোগ করতে চায়। কিছুক্ষণ পর মোহিনী জলখাবার নিয়ে নিজের ঘরে চলে যায় আর বাবা মায়ের সঙ্গে বসে বসে গল্প করতে শুরু করে। বাবা, নিজের বাবা মাকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। বাইরে বসেও তো গল্প করা যেত। আমি আছি তো, সেই জন্য মনে হয় খুব সমস্যা হচ্ছে। নিশ্চয়ই আমার নামে বাবা মায়ের কাছে নিন্দা করবে। আমাকে যে করেই হোক ওদের কথাগুলো শুনতে হবে। এই বলে কাজল মোহিনীর ঘরের জানালায় কান পেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোহিনী এবং তার বাবা মায়ের কথোপকথন শোনার চেষ্টা করে। মাঝে মধ্যে সে জানালা দিয়ে উঁকি মেরে ভেতরে কি চলছে দেখতে থাকে। ওরে বাবা, এত আস্তে আস্তে ফিসফিস করে কথা বলছে কেন এরা? আমি তো কিছু শুনতেই পাচ্ছি না। আরে, মোহিনী ওটা ব্যাগে করে ওর মাকে কি যেন দিচ্ছে। ওই ব্যাগের মধ্যে কি আছে আমাকে জানতেই হবে। কিছুক্ষণ পর মোহিনীর বাবা মা সেখান থেকে চলে যায়। তখনই কাজল আবার মোহিনীকে নানান রকম ভাবে জেরা করতে শুরু করে। কি রে, দেখলাম তুই তোর মাকে ব্যাগে করে কি একটা দিলি। কি ছিল ওই ব্যাগের মধ্যে? আসলে আমি আমার মায়ের জন্য একটা শাড়ি কিনেছিলাম মাকে দেব বলে, ওই ব্যাগে শাড়িটাই ছিল। বাবা, এখন আবার মায়ের জন্য শপিং করে পাচার করা হচ্ছে, আর আমি কিছু জানতেও পারছি না। কি করে বুঝবো ওই ব্যাগে সত্যি সত্যি শাড়ি ছিল নাকি টাকা পয়সা সোনা গহনা ছিল? সুরজিৎ তো আর কম টাকা ইনকাম করে না, তার উপর তোর বাবা মায়ের অবস্থাও খুব একটা ভালো নয়। বলা যায় না বাবা মাকে হেল্প করার জন্য অনেক কিছুই করতে পারিস। আজকে প্রথমবার কাজলের মুখে এরকম কথা শুনে মোহিনীর চোখে একেবারে জল চলে আসে। তাই সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। এভাবে আরো কিছুদিন কেটে যায়। এরই মধ্যে হঠাৎই একদিন কাজল বারান্দায় দাঁড়িয়ে তার ছোট জাকে পাড়ার একটা ছেলের সঙ্গে কথা বলতে দেখে। কি সাংঘাতিক! আমি এতদিন ধরে তার মানে ঠিকই সন্দেহ করেছি ওই পাড়ার ছেলেটা শঙ্করের সঙ্গে মোহিনীর চক্কর চলছে। ছি 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 ছি, লজ্জাও করছে না রাস্তায় দাঁড়িয়ে শঙ্করের সাথে কিভাবে কথা বলছে। ওরে বাবা, শঙ্করকে নিয়ে আবার ওদিকে কোথায় যাচ্ছে? আজকে সুরজিৎকে আমি ওর বউয়ের সব কেচ্ছার কথা বলে দেব। এতদিন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগন্যাল দিত, এখন আবার পাড়ায় বেরিয়ে গল্প করছে।
এই বলে কাজল তখনই সুরজিৎকে ফোন করে এবং মোহিনীর নামে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে। কিন্তু তখনই মোহিনী কাঁদতে কাঁদতে কাজলের ছোট বাচ্চা ছেলে বাবলুকে কোলে করে বাড়িতে নিয়ে আসে। বাবলু একেবারে ভিজা অবস্থায় থাকে, যা দেখে কাজল খুব ভয় পেয়ে যায়। দিদি, তাড়াতাড়ি বাবলুকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি কিছুক্ষণ আগে বাবলুকে হঠাৎ করে বাড়ির বাইরে বেরিয়ে যেতে দেখেছিলাম। তখনই সাথে সাথে আমি বেরিয়ে শঙ্করদাকে জিজ্ঞাসা করলাম বাবলুকে দেখেছি কিনা। ভাগ্যিস শঙ্করদা বলল বাবলু পুকুরের দিকে গেছে। আমি আর শঙ্করদা পুকুর ধারে গিয়ে বাবলুকে ডুবে যেতে দেখলাম। সাথে সাথে আমরা দুজন মিলে পুকুরে ঝাঁপ দিয়ে বাবলুকে তুলে এনেছি। এমন কথা শুনে কাজলের ভুল একেবারে ভেঙে যায়, কিন্তু তখন কোনো কথা বলার মতো সময় থাকে না। তারা দুজনে সাথে সাথে বাবলুকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার জানায় আর 2-1 মিনিট বাবলু জলের মধ্যে থাকলে হয়তো তাকে আর বাঁচানো সম্ভব হতো না। ডাক্তারের কথা শুনে আজকে প্রথমবার কাজল তার ছোট জায়ের দিকে সন্দেহর চোখে নয়, বরং কৃতজ্ঞতার নজরে তাকিয়ে বলে, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি মোহিনীকে নিয়ে সত্যিই খুব উল্টোপাল্টা ভেবে ফেলেছি। আমি এতদিন পর্যন্ত মোহিনীকে কখনোই বিশ্বাস করতে পারিনি। মোহিনীর উপর নজর রাখতে রাখতে আমি আমার ছেলে দুটোর দিকেই খেয়াল রাখতে ভুলে গেছি। কিন্তু আজকে যদি মোহিনী না থাকতো তাহলে জানি না আমার ছেলেটার কি হতো। সেদিন থেকে কাজল তার ছোট জাকে আপন করে নেয়। কখনোই সে আর কাজলের উপর নজর রাখে না। এখন তারা 2 জা নয়, বরং 2 বোনের মতো একই সংসারে হাসি খুশি বসবাস করতে থাকে। রামচরণ বাবু তার স্ত্রী মালবিকা দেবী এবং তার 2 মেয়ে পম্পি ও মোনামির সঙ্গে ঘটকপুর নামক এক গ্রামে বাস করত। রামচরণ বাবু এবং তার স্ত্রী তাদের জমিতে চাষের কাজ করে সংসার চালাতো। আগে কেবলমাত্র রামচরণ বাবু একাই অর্থ উপার্জন করত, কিন্তু 2 মেয়ের পড়াশোনার খরচ বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত মালবিকা দেবীও তার কাজে হাত লাগায় এক্সট্রা অর্থ উপার্জন করার জন্য। 2 মেয়ে উচ্চ মাধ্যমিকে অনেক ভালো নম্বর পেয়ে পাশ করেছিল। মালবিকা, আমি খবর নিয়েছি শহরে গিয়ে হোস্টেলে থাকার খরচ, খাওয়া খরচ, তার উপর কলেজে পড়াশোনার খরচ, সব মিলিয়ে অনেক টাকার দরকার। কলেজে ভর্তি করতেই তো 20,000 টাকা লাগবে। আমি অনেক চেষ্টা করে 25,000 টাকা জোগাড় করতে পেরেছি। এই টাকা দিয়ে তো আমরা একজনকেই কলেজে ভর্তি করতে পারবো না। ওরা দুজনেই পড়াশোনায় এত ভালো, পড়াশোনায় এত আগ্রহ, কাকে যেতে বলবো আর কাকে বাড়িতে থাকতে বলবো? ছোট মেয়ে মোনামি তার বাবা মায়ের দুশ্চিন্তার কারণ জানতে পেরে বলে, মা, বাবা, আমি আগে থেকেই ভেবেছিলাম যে আমি গ্রাম ছেড়ে কোথাও যাব না। আমি শহরে গিয়ে তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না। আমি এখানেই থাকবো। আমার আর পড়াশোনা করার কোনো ইচ্ছা নেই। তোমরা দিদিকে শহরে পাঠিয়ে দাও। কিন্তু মা, তোর তো পড়ার খুব ইচ্ছা ছিল বল, কিন্তু এখন কি হলো? আচ্ছা ঠিক আছে, আর দেরি না করে আমি পম্পিকে শহরে পাঠানোর ব্যবস্থা করি। তারপর দেখছি তোর কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। বোন, তুই আমার জন্য এসব করেছিস তাই না? বল, তুই ইচ্ছা করে আর পড়াশোনা করবি না বলেছিস তাই তো? না না, মোটেও না দিদি। আমি এখানেই থাকতে চাই। আমাদের ভাই নেই কোনো। আমরা দুজনেই চলে গেলে বাবা মাকে কে দেখবে? তুই যা দিদি, তোকে অনেক ভালো করে পড়াশোনা করতে হবে। পম্পিকে রামচরণ বাবু শহরের কলেজে ভর্তি করে দিয়ে আসে। কিছু মাস কেটে যায়। মোনামি গ্রামে বাচ্চাদের পড়ানো শুরু করে এবং তার পাশাপাশি সে একটি সেলাই মেশিন কিনে বাড়িতে জামা কাপড় সেলাই করতে শুরু করে। দেখতে দেখতে 3 বছর কেটে যায়। পম্পি তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাড়িতে ফিরে আসে। সকলে অনেক খুশি হয়। কি গো, শুনছো? বড় মেয়েটা বাড়ি ফিরে এসেছে। এবার একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দাও। ওর পড়াশোনা তো সব শেষ হয়ে গেছে। হ্যাঁ গিন্নি, দাঁড়াও, আমিও তাই ভাবছিলাম। বিয়ে দেওয়া মানে তো আর বিয়ে দেওয়া নয়, অনেক টাকা পয়সার দরকার যে। মেয়েটার পেছনে এই 3 বছরে কত টাকা খরচ হয়েছে বলো তো? আমি তো আগেই বলেছিলাম, পড়াশোনার পেছনে টাকা খরচ না করে ওই টাকায় 2 মেয়েরই তো বিয়ে হয়ে যেত। সব ঠিক হবে, তুমি চাপ নিও না। আমাকে একটু সময় দাও, আমি টাকার জোগাড় করার ব্যবস্থা করছি। ঠিক আছে, ওরা 2 বোন তো মাত্র 2 বছরে ছোট বড়। দুজনের একসঙ্গে বিয়ে দেওয়া যায় কিনা দেখো, তাহলে তো ভালো হতো। তা আবার হয় নাকি? একটার বিয়ে দিতেই পারছি না, আবার 2টোর কথা ভাবছো? এক এক করে সব হবে। বাবা মায়ের কথা শুনে পম্পি তাদের কাছে এসে বলে, না বাবা,
আমি এখন বিয়ে করব না, আমি এখনো পড়াশোনা করতে চাই। কি কি বললি তুই? তোর মাথা কি খারাপ হয়ে গেছে? আমরা গরিব, মনে রাখিস। আমাদের অত ধন সম্পত্তি নেই যে তোকে সারা জীবন ধরেই পড়াশোনা করিয়ে যাব। যা পড়েছিস অনেক পড়েছিস। মা, বোঝার চেষ্টা করো তুমি একবার। একটু বোঝার চেষ্টা কর মা, তোকে আর পড়াশোনা করানোর মতো টাকা আর নেই আমাদের কাছে। আমার আর সামর্থ্য নেই রে মা, আমাকে তুই ক্ষমা কর। কি বুঝবো আমরা, কি বুঝবো? তুই বোঝার চেষ্টা করছিস কিছু? বাবা মায়ের কষ্টের কথা চিন্তা করেছিস কখনো? আমরা পারবো না, আর আমাদের কাছে টাকা নেই তোকে পড়ানোর মতো। তোদের বিয়ের জন্য টাকা জমাতে হচ্ছে আমাদের। বিয়ে তো তোকে করতেই হবে। পম্পি তার বাবা মাকে আর কিছু বলতে পারে না। সে মনের দিক থেকে ভেঙে পড়েছিল। কারোর সঙ্গে সে ঠিক করে কথা বলাও বন্ধ করে দিয়েছিল। সারাক্ষণ সে শুধু কান্নাকাটি করত। দিদি, তুই কাঁদছিস কেন এভাবে? আমাকে বল না দিদি, তোর কি হয়েছে? তোকে বলে কি হবে? তুই যা তো এখান থেকে, আমার মাথা খাস না। আমাকে একা ছেড়ে দে প্লিজ। পম্পি দেখতে খুব ভালো হওয়ায় এবং শিক্ষিত হওয়ায় তার জন্য একটা অনেক ভালো সম্বন্ধ আসে। পম্পির বাবা মা বিয়ের জন্য রাজি হয়ে যায়। বিয়ের দিন পম্পি তার সমস্ত স্বপ্নের কথা ভুলে গিয়ে বিয়ের পিঁড়িতে বসবে বলে নিজের মনকে স্থির করে। আর কান্নাকাটি করিস না মা, তুই সুখে থাকবি। ভুলে যাস না তোর একটা বোনও আছে। তোর বিয়ে না দিলে আমরা ওরও তো বিয়ে দিতে পারবো না। বস এখানে, একটু পরেই বরযাত্রী চলে আসবে। এই বলে মালবিকা দেবী সেখান থেকে চলে যায়। তখন সেখানে মোনামি আসে। দিদি, এই নে তোর এমবিএ করার টাকা। তুই আমাকে আগে বলিসনি কেন দিদি? একটাবার আমাকে বললে এত কিছু হতো না। আমি তো আজকেই জানতে পারলাম যে তুই এমবিএ করতে চাস। তুই এখন বিয়ে করতে চাস না। মোনামি, তুই এত টাকা কোথায় পেলি? কোথায় পেলি বল? কেন দিদি, আমি তো বাচ্চাদের পড়াতাম আর বাড়িতে সেলাইয়ের কাজও করতাম। এই 3 বছরে আমি টাকাগুলো জমিয়েছি। এভাবে প্রয়োজনে লেগে যাবে আমি কখনো ভাবিনি। কিন্তু বোন, বাবা মাকে আমি সামলে নেব। তুই এখনই বেরিয়ে যা বাড়ি থেকে। তোর স্বপ্ন পূরণ কর দিদি, আমি তোর সঙ্গে আছি সব সময়। যা দিদি যা। পম্পি টাকাগুলো নিয়ে বিয়ের দিনে বাড়ি থেকে পালিয়ে যায়। পম্পিকে বাড়িতে খুঁজে না পেয়ে তার বাবা মা অনেক টেনশনে পড়ে। মোনামি তাদের কিছুই জানায় না। মেয়েটাকে পড়াশোনা শিখিয়ে মানুষ করলাম এই দিনটা দেখার জন্য। মুখে চুনকালি লাগিয়ে চলে গেল তো। এবার কি হবে বলো তো? সব শেষ হয়ে গেল। কি গো, এক কাজ করলে হয় না? মহেশের সঙ্গে আমরা যদি মোনামির বিয়ে দিই? না না, তা কি করে হয় মালবিকা? ওরা নিজেদের বিলেত ফেরত ছেলের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস করা মেয়ের বিয়ে দেবে না। একবার তো কথা বলেই দেখতে পারি আমরা। ওরা যদি মেনে নেয়, চলো না। মহেশের বাবা মা সবটা জানার পর খুব রেগে যায়। ছি ছি ছি, আমরা তো আপনাদের পরিবারকে ভালো মনে করেছিলাম। বড় মেয়ে বিয়ের দিনই বাড়ি থেকে পালিয়েছে, আর এখন আপনার এই অযোগ্য মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিতে চাইছেন? কিছুতেই না, কোনো মতেই নয়। আপনাদের ফ্যামিলিটাই খারাপ, খুব খারাপ করছেন আপনারা। আর ছাড়বো না আপনাদের। এমন বদনাম করবো না যে কোনোদিনও আপনার মেয়েদের ভালো ঘরে বিয়ে দিতে পারবেন না। এই চলো সবাই। সেদিন সারা পাড়ার লোকের সামনে রামচরণ বাবু এবং মালবিকা দেবীর অনেক অপমান হয়। দেখতে দেখতে 3 বছর কেটে যায়। রামচরণ বাবু অনেক চেষ্টা করেও পম্পির খোঁজ খবর না পাওয়ায় মোনামির বিয়ের জন্য দেখাশোনা শুরু করে। কিন্তু সে খুব বেশি শিক্ষিত না হওয়ায় এবং দেখতেও খুব একটা ভালো না হওয়ায় তার ভালো জায়গায় বিয়ে হচ্ছিল না। আর যদিও কেউ বিয়ে করতে চাইতো তাহলে তারা অনেক টাকা যৌতুক চাইতো, যেটা তাদের পক্ষে কখনোই দেওয়া সম্ভব ছিল না। এমনই একদিন, সবই বুঝলাম, কিন্তু আপনাদের ফ্যামিলির রেকর্ড তো খুব একটা ভালো নয়। বড় মেয়ে বিয়ের দিন বাড়ি থেকে পালিয়েছে, ছোট মেয়েটা তেমন শিক্ষিত নয়, সেলাইয়ের কাজ করে। এই মেয়ের সঙ্গে বিয়ে দিতে হলে অনেক টাকা কিন্তু যৌতুক লাগবে। আমার বড় মেয়ে আমাদের জন্য মারা গেছে, আমার ছোট মেয়ের জন্য আমি সব করতে রাজি আছি। আমি আমার জমি, জায়গা, ঘর বাড়ি সব বিক্রি করে দেব, কিন্তু আমার ছোট মেয়ের বিয়ে ভালো জায়গায় আমি দিয়েই ছাড়বো। সেটা আপনাদের ব্যাপার। আমাদের 10 লক্ষ টাকা চাই। দেখুন পারবেন কিনা বলুন। 10 লক্ষ টাকা? এত টাকা আমি কোথায় পাবো?
আমার সমস্ত কিছু বিক্রি করে দিলেও তো এত টাকা পাওয়া যাবে না। একটু দয়া করুন, এমন করবেন না আপনারা, এত টাকা দিতে পারবো না। বাবা ছাড়ো না, আমি বিয়ে করব না। আমি এমনই ঠিক আছি। উপরওয়ালা আমার কপালে হয়তো বিয়েই লেখেনি। কে বলেছে বিয়ে লেখেনি? সবকিছুর একটা সঠিক সময় আছে। আমি এসে গেছি। এবার আমি আমার ছোট বোনের বিয়ে দেব। পম্পি, তুই কোথায় ছিলিস এতদিন? আর তুই বিয়ে করিসনি এখনো? না মা, আমার ছোট বোনের বিয়ে না দিয়ে আমি যে বিয়ে করব না কোনোদিন। মোনামি আমার জন্য অনেক কিছু করেছে। আজকে আমি যা কিছু সব মোনামির জন্য। ওর জমানো টাকা দিয়ে আমি এমবিএ করেছি। শুধু তাই নয়, ও আমাকে মাসে মাসে আমার হাত খরচের টাকা পাঠাতো। আমি নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছি মা। আমি নিজের একটা কোম্পানিও ওপেন করেছি। আজ আমি যা কিছু সব আমার বোনের জন্য। আমি ওর অনেক ভালো জায়গায় বিয়ে দেব মা। তোমাদের চিন্তার কারণ, তোমাদের দুঃখ আমি সব দূর করে দেব। এত কিছু হয়ে গেছে আর আমরা জানতেও পারলাম না। আমার ছোট মেয়েটা এত বুদ্ধিমতী কবে হলো? হ্যাঁ মা, মোনামি আমার জন্য নিজের জীবন নষ্ট করেছে। ও পড়াশোনা ছেড়েছিল শুধুমাত্র আমার কথা ভেবেই। আমার জীবনে ওর অবদান সত্যিই অনস্বীকার্য। ওকে আমি ভালো জায়গায় বিয়ে দেব, এটাই আমার ইচ্ছা। দিদি, তুই এসে গেছিস, ভালো হয়েছে। এখন আমি বিয়ে করব না। আগে বড় দিদির বিয়ে হবে, তারপর তো ছোট বোনের বিয়ে। না, আগে তোর বিয়ে দেব, তারপরে আমি বিয়ে করব। তুই ছোট বোন ঠিকই, কিন্তু তুই ছোট হয়েও তুই বড়দের মতো কাজ করেছিস। পম্পি কিছুদিনের মধ্যেই একটা ভালো পরিবারে মোনামির বিয়ে দেয়। বিয়েতে সে অনেক টাকা পয়সা খরচ করেছিল। শুধু তাই নয়, সে তার ছোট বোনের জন্য একটা অনেক বড় টেলার্স ওপেন করে এবং সেখানে অনেক শ্রমিককে কাজে নিয়োগ করা হয়। তারই সঙ্গে পম্পি তার বোনের পড়াশোনার জন্য তাকে ওপেন কলেজে ভর্তি করে দেয়। এভাবেই পম্পি তার ছোট বোনের প্রতি তার কৃতজ্ঞতা স্বীকার করেছিল।